টিভি রেডিওতে শোনা যাচ্ছে পৃথিবীতে নাকি বিশাল উল্কাপিণ্ড এসে পড়বে এবং যার ফলে সমুদ্রের জল লোকালয়ে ঢুকে প্রতিটা শহর এবং গ্রাম জলের নিচে চলে যাবে। ঠিক এই সময় কিছু মানুষ সমুদ্রের মধ্যে ঘুরতে গিয়ে এক বিশাল সুনামির মধ্যে পড়ে এবং তারা ফেসে যায় এক অজানা দ্বীপে, যেখান থেকে তাদের উদ্ধার করার আর কোনো সম্ভাবনা নেই। আর ওদিকে ওই অজানা দ্বীপের খাবার আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এবার কি হবে লোকগুলোর সাথে ওই অজানা দ্বীপে? একটা টান টান রোমহর্ষক সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য আইল্যান্ড। মুভি শুরু হয়, দেখানো হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে একটা খবর পাওয়া যায় একটা বড় উল্কাপিণ্ড নাকি ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং এই উল্কাপিণ্ডটা যদি পৃথিবীর সাথে এসে ধাক্কা খায় তবে সমস্ত মানব প্রজাতি ধ্বংস হয়ে যাবে। এরপর দেখানো হয় জিন নামে এনাকে। জিন চাকরিজীবী। আজকে তার অফিস থেকে তারা একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, তবে জিনের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সময় মতো সে পৌঁছতে পারে না। তাই দেখা যায় চলন্ত বাসের পিছনে দৌড়ে অবশেষে তাকে বাসে উঠতে হয়। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাদের বাসটা সমতল থেকে জলে নামে। সমুদ্রে যেতেই বাসটা বোটের মতো কাজ করা শুরু করে। এটা ছিল একটা অত্যাধুনিক টেকনোলজির বাস, যেটা কিনা স্থলেও চলে এবং জলেও চলে। এরকম বাস আছে। বাসে থাকা সমস্ত যাত্রীরা জিনিসটা উপভোগ করতে করতেই যাচ্ছিল। এমন সময় জিনের মোবাইলে একটা মেসেজ আসে এবং সেই মেসেজটা দেখে সে খুশিতে চিৎকার করে ওঠে, কারণ সে লটারিতে $60 মিলিয়ন জিতেছে। এনাকে দেখানো হয় ইনি হলেন মা জিনের ভাই জিং এবং এটা হলো বাস ড্রাইভার যার নাম হলো ডিক। হ্যাঁ, ওর নামই এরকম, কি করা যাবে। বাসের ভেতরে এই সময় সবকিছু ঠিকঠাক ছিল এবং সবাই খুব খুশি ছিল, কিন্তু এই সময় হঠাৎ তাদের ড্রাইভার ঢেউ ঢেউ বলে চিৎকার করতে শুরু করে। তার চোখে মুখে আতঙ্কের চিহ্ন ভেসে ওঠে। সামনের দিকে তাকিয়ে বাসে থাকা সমস্ত যাত্রীদের একই অবস্থা হয়, কারণ তারা যেটা দেখছে সেটা কোনো সাধারণ ঢেউ ছিল না। পাহাড় প্রমাণ সুনামির মতো প্রচণ্ড উঁচু একটা জলোচ্ছ্বাস, যার কবলে একটা বড় জাহাজ হিমশিম খাচ্ছে। যেখানে এত বড় একটা জাহাজেরই ডোবা ডোবা অবস্থা, সেখানে তাদের এই বাস কাম বোটটা একটা সামান্য পিঁপড়ের মতো। কিন্তু এই মুহূর্তে ঢেউয়ের হাত থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সবাই মিলে লাইফ জ্যাকেট পরে এবং যে যার জায়গায় বসে থাকে, অপেক্ষা করতে থাকে আসন্ন মৃত্যুর। এদিকে মাজিন এত বড় বিপর্যয়ের মুখে পড়েও তার বইটা আগলে রাখে, কারণ তার বইয়ের ভেতরে আছে সে যে লটারিটা জিতেছে সেই লটারির টিকিট। দেখা যায় পর্বত প্রমাণ ঢেউয়ের কবলে পড়া জাহাজটায় আগুন লেগে যায় আর সেটা তাদের বাসের দিকে ঢেউয়ের সাথে সাথে এগোতে শুরু করে। একসময় বিশাল ঢেউ তাদের বাসের উপরে আছড়ে পড়ে এবং এর ফলে তাদের বাসটা পৌঁছে যায় সেই বিশাল ঢেউয়ের ভিতরে, যেখানে তারা দেখে সমুদ্রের এক একটা প্রাণী তাদের বাসের তুলনায় অনেক বড়। কোনো মতে ঢেউটা পার করতেই বাসটা অপর প্রান্তে পড়ে সমুদ্রের গভীরে যেতে শুরু করে এবং এর পরের দৃশ্যে দেখা যায় বাসটা কোনো একটা অচেনা স্থলভাগের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখা যায় বাস যাত্রীদের অবস্থা এই বিশাল ঢেউয়ের কবলে পড়ে খারাপ হয়ে গেছে এবং এরই সাথে দেখা যাচ্ছে সমুদ্রের তীরবর্তী একটা স্থলভাগকে, যেখানে আবহাওয়া প্রচণ্ড খারাপ। অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। মাজিন এই পরিস্থিতিতেও নিজের বইটা সামনে রেখেছে এবং এই অজানা দ্বীপের আশেপাশে ঘুরে সে সব যাত্রীদের খুঁজতে শুরু করে। একসময় মাজিন দেখে জঙ্গলে পাথরের নিচে একটা মেয়ের পা আটকে যাওয়ায় সে সাহায্যের জন্য চিৎকার করছে। মাজিন পাথর থেকে তার পা বের করে তাকে সেখান থেকে নিয়ে আসে এবং এর সাথে দেখা যায় রাতে এই অজানা দ্বীপের একটা গুহায় সকলে আশ্রয় নিয়েছে। মেয়েটার নাম হলো শান। পরের দিন সকালে মাজিনরা দেখে তাদের বাসের ড্রাইভার ডিক এখনো বেঁচে আছে। ডিককে দেখে তারা সকলে মিলে ছুটে যায়, কারণ ডিক ছিল তাদের ট্যুর গাইড, সুতরাং সে নিশ্চয়ই জানে যে এই দ্বীপ থেকে কি করে বের হওয়া যায়। ডিক জানায় সে কিছু খাবার আর জলের সন্ধান পেয়েছে যা খেয়ে কিছুদিন এখানে কাটানো যাবে, কারণ এই নির্জন দ্বীপে সমুদ্রের অফুরন্ত জল আর জঙ্গল পাথর ছাড়া কিছুই নেই। সেখানে কোনো ফোনের নেটওয়ার্কও ছিল না। এই সময় প্রফেসর নামে একজন যাত্রী সবাইকে বোঝানোর চেষ্টা করে এটা নিশ্চয়ই উল্কাপিণ্ডের প্রভাবে ঘটছে, কারণ নাসার তথ্য অনুযায়ী উল্কাপিণ্ডটা যখন পৃথিবীর মধ্যে আছড়ে পড়বে তখন সবার প্রথমে সুনামির মতো বড় জলোচ্ছ্বাস দেখা যাবে সমুদ্রে। সেদিন রাতটা কোনো রকমে তারা আতঙ্কের মধ্য দিয়ে কাটিয়ে পরের দিন ভোরবেলায় ডিকের সন্ধান করা জল এবং খাবার আনতে জঙ্গলে যায় তারা। ডিককে দেখা যায় সে দ্রুত গাছের ওপরে উঠে ফল পাড়তে শুরু করে। এভাবেই কেটে যায় 6 দিন। সবাই এই দ্বীপ থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে, কারণ যতই হোক সমুদ্রের মধ্যে এই জঙ্গলে ভরা দ্বীপ তাদের জন্য ভয়ানক একটা জিনিস এবং বর্তমানে খাবার জন্য তারা আদিম যুগের মানুষের মতো কারাকারি মারামারি করছে। আসলে কথায় বলে পেটের খিদে বড় ভয়ানক জিনিস। পেটের খিদের জন্য মানুষ মানুষকে খুনও করতে পারে এবং এই জন্য খাবারের জন্য তাদের মধ্যে ঝামেলা ঝগড়া শুরু হয়ে যায়। ঝামেলার পর প্রফেসর একটা টিম তৈরি করার কথা বলে, কিন্তু রাতের বেলায় সব লোকই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ডিকের খোঁজ করা সে গুহার ভিতরে প্রবেশ করে
এবং তারা সবাই মিলে আলোচনা করে এবং বলে, আমরা নিজেদের মধ্যে মারামারি করে কিচ্ছু হবে না, বরং আমরা একটা টিমের মতো কাজ করি এবং আমাদের লিডার হিসাবে একজনকে বেছে নিই, যার কথা মতো আমরা চলব। এবং এটাই হলো একমাত্র উপায় এই আইল্যান্ড থেকে বেরোনোর। কারণ আমরা যদি নিজেদের মধ্যে মারামারি করি তাহলে আমরা সবাই এখানে মরব এবং এখান থেকে বেরোতে পারবো না। এই সময় দু একজন ডিককেই লিডার হিসাবে বেছে নেয়, কারণ সেই একমাত্র যে কিনা আইল্যান্ডের লম্বা লম্বা গাছগুলো থেকে ফল পাড়তে সক্ষম। তবে শুধুমাত্র এই কাজ জানলেই হবে না, একই সাথে টিমের সব দিক তাকে সামলাতে হবে। তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল এই আইল্যান্ডে তারা ফেসে গেছে এবং এই দ্বীপে তারা জীবন কাটানোর জন্য কেউ মাছ ধরতে শুরু করে বা দ্রুত পাহাড়ে উঠতে শুরু করে। এখানকার জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছিল তারা নিজেদেরকে। মাজিনকে দেখা যায় সে নিজে একা এই দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে এবং এভাবে কেটে যায় 11 দিন। 11 দিন পর ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় মাজিন এতদিন পরে ফিরছে দেখে শান তাকে খাবার দিতে যায়, কিন্তু ডিক লাঠির বাড়ি মেরে সেটা ফেলে দেয়। ডিককে এরা লিডার করার পর ডিকের হাবভাব কেমন যেন পাল্টে গেছিল। তার মতে তার অনুমতি ছাড়া এখানে নিঃশ্বাসও নেওয়া যাবে না। দেখা যায় ডিক মাজিনকে লাঠি দিয়ে আঘাত করে এবং তার মুখ গরম খাবারের পাত্রে ডুবিয়ে দিতে যায়। এরপর রাতের আধারে ঠান্ডার মধ্যেও মাজিনকে গাছে ঝুলিয়ে রাখে, তবে জিং সেখানে গিয়ে তাকে বাঁচায়। পরের দিন জিং মাজিনকে বলে, আমার মনে হয় উল্কাপিণ্ড পড়ার পর পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কিন্তু মাজিন বলে, এটা শুধুমাত্রই তোমাদের মিথ্যে ধারণা, এটা কখনোই সম্ভব নয়, এখানকার বাইরেও পৃথিবী আছে এখনো। দেখা যায় মাজিন শানকে পছন্দ করে এবং সেটা অনেক দিন থেকেই, কিন্তু শানকে কখনো বলতে পারেনি। কিন্তু শানের মনে মাজিন সম্বন্ধে বিন্দুমাত্র অনুভূতি নেই। মাজিন এবং জিং গাড়ির সিট এবং কিছু কাঠ দিয়ে তৈরি করে একটা ভেলা এবং সে ভেলাটা নিয়ে তারা জলে নামে। সেটা নিয়ে বিশাল সমুদ্রে কিছুটা পথ অতিক্রম করার পর তারা হঠাৎ জলের মধ্যে একটা মৃত প্রাণীকে ভাসতে দেখে। এটা দেখে জিং খুব ভয় পেয়ে যায়। সে বলে, আমাদের জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এটাই যে আমরা আবার ওই আইল্যান্ডে ফিরে যাই। তারা ভয় পেয়ে আবার সেই দ্বীপে ফিরে আসে, কিন্তু ডিক তাদেরকে প্রচণ্ড মারধর করে। দেখতে দেখতে 25 দিন পার হয়ে গেল এবং যত দিন যাচ্ছে ডিকের আধিপত্য যেন বেড়েই চলেছে। ডিক রীতিমতো এখানকার মানুষের, অর্থাৎ এই দ্বীপে যতগুলো মানুষ আটকে পড়েছে তাদের জীবনের কর্তাধর্তা হয়ে উঠেছে। তার অধীনত দাসের মতো জীবন কাটাতে হচ্ছে বাকি মানুষদেরকে। দেখতে দেখতে 60 দিন পার হয়ে যায়। বর্তমানে জিং এবং মাজিন একটা পরিত্যক্ত হেলিকপ্টারকে বেছে নিয়েছে নিজেদের ঘর হিসাবে, কিন্তু মাজিনের মন থেকে এখনও লটারির টাকা পাওয়ার আশা যায়নি। কিন্তু ব্যাপার হলো, লটারির টিকিট জেতার 90 দিনের মধ্যে সেই টাকা তুলতে হয়, যেটা সময়সীমা ক্রমশ কমে আসছে, কারণ তারা এই দ্বীপে আটকে গেছে। বাকিদের অবস্থা কিন্তু অনেকটাই ভালো, কারণ তারা মেনেই নিয়েছে তাদের এই দ্বীপের মধ্যেই থাকতে হবে এখন থেকে। কেউ তাদেরকে বাঁচাতে আসবে না, না তারা এখান থেকে বেরোতে পারবে। দেখতে দেখতে পার হয়ে যায় 87 দিন। এখনও মাজিন নিজের মনের মধ্যে ফিরে যাওয়ার চিন্তা রাখে এবং পরদিন সকালবেলা ছিল 90তম দিন, অর্থাৎ আজ 3 মাস হয়ে গেল তারা সমুদ্রের মধ্যে এই দ্বীপে আটকে রয়েছে এবং আজকে যদি শহরে পৌঁছতে না পারে তাহলে টিকিটের টাকা আর পাওয়া যাবে না। টিকিট হাতে হতাশ হয়ে বসেছিল মাজিন। ঠিক এই সময় হঠাৎ কোথা থেকে একটা মাছ এসে তার সামনে পড়ে। মাজিনরা দেখে একটা নয়, অসংখ্য মাছ ওপর থেকে তাদের উপর পড়ছে। হ্যাঁ, কাণ্ডটা ভীষণ অদ্ভুত হলেও এটাই সত্যি। ঈশ্বর যেন তাদের ওপর সন্তুষ্ট হয়ে মাছের বৃষ্টি শুরু করেছে। এই বৃষ্টি থামতেই তারা আর কোনো কথা না ভেবে আগে মাছ পুড়িয়ে নিজেদের খিদে মেটায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই বৃষ্টিতে সেই লটারির টিকিটটা ধুয়ে মুছে যায়। ওদিকে দেখা যায় তাদের অফিসের বস, সে ওই জাহাজটার ওপরে কবজা করে সে সেখানকার মালিক হয়ে বসেছে এবং বাকিদেরকে সে গ্রাহ্য করে না। এবং তারা যতজন এই আইল্যান্ডের মধ্যে এসেছিল তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। এক দলের লিডার হলো ডিক, আরেক দলের লিডার হলো অফিসের বস। সবাই যখন মাছ নিয়ে কারাকারি করতে ব্যস্ত তখন মাজিন একটা সার্চ লাইট নিয়ে আসে এবং সেখানে দাঁড়িয়ে বলতে শুরু করে, শোনো, এটাই এখন আমাদের জীবন এবং আমাদেরকে লড়াই করেই বাঁচতে হবে। আমরা সবাই জানি আমরা একে অপরের থেকে খাবার ছিনিয়ে খেয়ে বেঁচে আছি, অথচ আমরা এটাও জানি যে এই আইল্যান্ডে কিন্তু আমাদের জন্য কিছুই নেই, কারণ এখানকার অধিকাংশ স্থলভাগ জলের নিচে। তাই একদিন না একদিন সবাইকে এখানে শূন্য হাতে মরতে হবে। কিন্তু আমার বিশ্বাস পৃথিবীর কোনো না কোনো অংশ এখনও হয়তো আমাদের জন্য বসবাসযোগ্য রয়েছে। মাজিনের এই কথাগুলো সবাই বুঝতে পারে এবং সবাই মিলে সেদিন রাতের বেলায় অনেক দিন পর একসাথে আনন্দ করে খাবার খায়, কোনো ভেদাভেদ নেই। পরের দিন সকালবেলায় তারা একটা ম্যাপ নিয়ে আলোচনা শুরু করে এবং মাজিন এবং জিংকে দেখা যায় তারা তাদের হাতে চালানো একটা মেশিন দিয়ে সবার ফোন চার্জ করে। ফোন চার্জ করলেও কি হবে, এখানে তো সিগন্যাল নেই, নেটওয়ার্ক নেই। এবং এই দ্বীপের মধ্যে তারা এতদিন থাকতে থাকতে টুকটাক যন্ত্রপাতি বের করে সেগুলোকে ঠিকঠাক করে নিয়েছে, কারণ এই দ্বীপের মধ্যে প্রচুর যন্ত্রপাতি ছিল। এর আগে বিভিন্ন জাহাজ এবং হেলিকপ্টার এই দ্বীপের মধ্যে যেগুলো এসে ধ্বংস হয়েছে বা এই দ্বীপের মধ্যে যেগুলো পড়েছিল
সেসব জায়গা থেকে বিভিন্ন কলকবজা তৈরি করে তারা জলবিদ্যুৎ উৎপন্ন করার একটা যন্ত্র বানিয়ে ফেলে, যাতে জাহাজে সমস্ত লাইট জ্বলে ওঠে। এবং একই সাথে তারা কোনোভাবে ফোন এবং কাপড়ের সাহায্যে একটা প্রজেক্টর বানিয়ে নিজেদের বিনোদনের ব্যবস্থাও করে নেয়। এক কথা বলতে গেলে এই দ্বীপের মধ্যে তারা নিজেদের মতো করে একটা আলাদা জীবন শুরু করে নিয়েছিল। এই সময় প্রফেসর একদিন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদেরকে দ্বীপে কিন্তু জনসংখ্যা বাড়াতে হবে। এবার জনসংখ্যা কি করে বাড়াবে? হ্যাঁ, ওইভাবেই, যেভাবে বাড়ায়, একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে নতুন প্রজন্মের জন্ম দিতে হবে। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন এখানে বসবাসকারী অনেক সংখ্যক পুরুষের সাথে নারীরা সম্পর্ক তৈরি করবে, এবং এক্ষেত্রে তাদের একজন নারীকে একাধিক পুরুষের সাথে সহবাস করতে হবে, যা স্বাভাবিকভাবেই ওখানকার কোনো মেয়েরই এই আইডিয়া পছন্দ হয় না। মাজিন একটা উপায় বলে দেয়। সে বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো যেই মেয়েরা যার সঙ্গে সম্পর্ক জড়াতে ইচ্ছুক শুধুমাত্র তারা তাদের সঙ্গে সম্পর্কে জড়াবে। কেউ কোনো মেয়ের শরীরে যেন টাচও না করে তার অনিচ্ছায়। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই সময় হঠাৎ করে তারা একটা শব্দ শুনতে পায়। এই শব্দটা তাদের কাছে নতুন কিছু নয়, কারণ এই দ্বীপে আসার কিছুদিন পর থেকেই এই শব্দটা প্রায়ই তাদের কানে চলে আসে। কিন্তু এই শব্দটা কিসের এখনও সেটা তারা উদ্ধার করতে পারেনি। তাই জঙ্গলে মাজিন, জিং এবং ডিক এই শব্দের উৎস খুঁজতে আজকে বেরিয়ে পড়ে। জঙ্গলে এসে তারা যা দেখে তাদের পায়ের নিচের থেকে মাটি সরে যায়, কারণ যেখানে তারা এতদিন ধরে ভাবছে যে তারাই পৃথিবীর ধ্বংস হওয়ার পর এখানে বেঁচে থাকা একমাত্র মানব গোষ্ঠী, তারা দেখে সমুদ্রের পাড়ে আরেকটা চলন্ত জাহাজ দেখা যাচ্ছে, যে জাহাজটায় মানুষজন দিয়ে ভর্তি। এবং সেই জাহাজটাকে এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে কারণ সেই জাহাজের মধ্যে অনেক আলো জ্বলছে এবং বাজি ফাটছে। এরা কারা? জাহাজ দেখতেই ডিক সর্বশক্তি দিয়ে চিৎকার করে তাদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো দিক থেকে এই জাহাজটা দেখে মাজিন কিন্তু খুব রেগে যায়, কারণ এই জাহাজটার খোঁজ যদি আরও কদিন আগে পাওয়া যেত তাহলে হয়তো তারা ফিরে যেতে পারত এখান থেকে, এবং জিন তার প্রাপ্য লটারির পুরস্কার হাতে পেত। মাজিন এবং জিং প্ল্যান করে, তারা বলে আমরা কাউকে কিচ্ছু জানাবো না, যেহেতু আমরা এখান থেকে ফিরতে পারিনি আর এতগুলো টাকা যেহেতু হাতছাড়া হয়ে গেছে, সুতরাং আমরা এখান থেকে কাউকে ফিরতেও দেব না। সেই মতোই তারা তাদের জাহাজে গিয়ে বলে ডিক তাদের সাথে সমুদ্রে পাড়ে গিয়ে হঠাৎ করে অদ্ভুত আচরণ করা শুরু করেছে। হঠাৎ করে সে চিৎকার করে বলছে সমুদ্রে নাকি জাহাজ আছে, অন্য একটা লোক আছে, আসলে কিন্তু সেখানে কিছুই নেই। এইসব মিথ্যে কথাগুলো বলে মাজিন। এরপর যখন ডিক সবার সামনে এসে বলে যে সে একটা জাহাজ দেখেছে সমুদ্রের মধ্যে, সবাই এটাই বিশ্বাস করে নেয় সে পাগলের প্রলাপ বকছে। ডিক ওই জাহাজটাতে করে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করলে সবাই তাকে থামাতে ব্যস্ত হয়, কারণ সবাই ভাবছিল ডিক মিথ্যে কথা বলছে, তার মাথা খারাপ হয়ে গেছে। এবং অবশেষে তাকে একটা টিনের বাক্সে আটকে জিং ডিককে ইলেকট্রিক শক দেয়। কিন্তু কোথাও না কোথাও মাজিনের মনে মনে কিন্তু একটা অপরাধ বোধ কাজ করতে দেখা যায়। আজ 132তম দিন কেটে গেল। এই ঘটনার পরের দিন শানকে দেখা যায় সেও মাজিনকে ভালোবাসতে শুরু করেছে এবং মাজিনকে সে বিয়ের প্রস্তাবও দেয়। মাজিন হঠাৎ করে এইভাবে শানের মুখ থেকে বিয়ের কথা শুনে কাঁদতে শুরু করে। হ্যাঁ, খুশিতে কাঁদছিল। এবং একটু পরে মাজিন চিৎকার করে সবাইকে বলে সেদিন ডিক যা বলছিল ওই জাহাজের গল্পটা, সেটা কোনো কাল্পনিক বিষয় ছিল না, ওটা সত্যি সত্যি সমুদ্রের মধ্যে আমরা একটা অন্য জাহাজ দেখেছিলাম। কিন্তু মাজিন যেহেতু নিজেই আগের দিন ওই জাহাজের কথা অস্বীকার করছিল, সুতরাং সবাই ভাবছিল মাজিন হয়তো ইয়ার্কি করছে, মজা করছে, এবং এই জন্য মাজিনের সত্যি কথা বলা সত্ত্বেও কেউ বিশ্বাস করে না। এমনকি একজন মহিলার তো এটাও মনে হয় যেহেতু শানের মতো একজন সুন্দরী মেয়ে মাজিনকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, সেই খুশিতে হয়তো মাজিন পাগল হয়ে গেছে, এবং সেই মহিলা মাজিনকে পাগল ভেবে কিছু গাছের পাতা টাতা খাইয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। বোঝো ব্যাপার। 144তম দিন রাতের বেলায় সবাই যখন নিজেদের মতো আনন্দ ফুর্তি করে সময় কাটাতে থাকে, তখন জিং মাজিনকে বলে জাহাজের সময় হয়ে গেছে, অর্থাৎ তাদের সুযোগ বুঝে পালাতে হবে। মাজিন তার ভাইয়ের কথার উত্তরে বলে কিন্তু সবাইকে আগে এখানে মাদকদ্রব্য পান করিয়ে নেশাগ্রস্ত করতে হবে, যাতে কেউ তাদের পালানোর কথা কখনো জানতে না পারে। এদিকে ডিক এই উৎসবের সুযোগে জাহাজের পেট্রোল পাইপ ফাটিয়ে দেয়, যাতে সেখান থেকে তেল বেরোতে শুরু করে, এবং দেখা যায় অন্যদিকে বাইরে থাকা সবাই কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে। এবং মাজিনকেও দেখা যায় সেও নেশাগ্রস্ত অবস্থায় একটা জ্বলন্ত মশাল নিয়ে সবাইকে বলে এই আগুনটা যেরকম চোখের সামনে দেখতে পাচ্ছ এটা একটা সত্যি, ঠিক একইভাবে সত্যি যে সমুদ্রের পাড়ে আরেকটা জাহাজ আছে, সেই জাহাজটা আজকে আসবে। কিন্তু যেহেতু সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সুতরাং কেউই কিন্তু মাজিনের কথা এবারেও সিরিয়াসলি নেয় না। দেখা যায় ডিক এসে এক পলকে মশালটা কেড়ে নিয়ে চলে যায় এবং জাহাজের মধ্যে আগুন লাগিয়ে দেয়। জাহাজের মধ্যে আগুন ধরে যায়। তাদের অফিসের বস সেই জাহাজের মধ্যে ছিল। দেখা যায় কোনো রকমে সে জাহাজ থেকে নেমে যায় এবং বেঁচে যায়। বাকিরাও জাহাজে আগুন লাগা দেখে ভেঙে পড়ে, এমনকি সবাই মিলে মাজিনকে ভুল বুঝে মারতে শুরু করে। মাজিন তখন সবাইকে নিজের পেছনে তাড়া করিয়ে জঙ্গলের সেই জায়গায় নিয়ে যায় যেখানে প্রথম সেই আলো ঝলমলে জাহাজ তারা দেখেছিল। কিন্তু অসাবধান হয়ে দৌড়তে গিয়ে
মাজিন এরপর খাদে পড়ে যায়। পরের দিন সকালবেলায় মাজিন নিজেকে খুঁজে পায় সমুদ্রের পাড়ে, যেখানে সামনে শুধু রয়েছে একটা পুড়ে যাওয়া জাহাজ, আর ওই জনমানবহীন দ্বীপে তার জন্য শুধু রয়েছে সেখানে শান। কারণ ওই পুড়তে থাকা জাহাজের আলো দেখে অন্য জাহাজটা বাকি সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু মাজিনের অপেক্ষায় শান সেখান থেকে কোথাও যায়নি, কারণ শান মাজিনকে খুবই ভালোবাসে। এরপর দেখা যায় একটা সময় পর আবারও তারা সবাই নিজেদের সুস্থ জীবনে ফিরে গেছে, এমনকি শান মাজিনকে নিয়ে তাদের চেনা পৃথিবীতে ফিরে গেছে। এবার প্রশ্ন আসে, অন্য জাহাজটা তো বাকি সবাইকে নিয়ে চলে গেছিল, তাহলে মাজিন আর শানকে কে এখান থেকে নিয়ে গেল? সেই জাহাজটাতে কিন্তু মাজিনের ভাই জিংও ফিরে গেছিল, এবং হতেই পারে সে নিজেদের জায়গায় ফিরে যাওয়ার পর সে মাজিন এবং শানকে উদ্ধার করার জন্য আবার এখানে এসেছিল এবং তাদেরকে এখান থেকে নিয়ে গেছে। এই 144 দিন ধরে এই দ্বীপটার মধ্যে এতগুলো মানুষ বেঁচে থাকার জন্য যে লড়াই করে গেছে, সেটার জন্য আবিষ্কার হয়েছে এই নতুন আইল্যান্ড, যেখানে এখন মানুষ ঘুরতে যায়। আর গল্প শুনে এতগুলো মানুষের একটা অদ্ভুত জীবনের, যে জীবনের 144টা দিন তারা এই দ্বীপের মধ্যে কাটিয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আমি যাই দেখি কোনো অজানা দ্বীপে যদি কোনো শানকে পাওয়া যায়।